Bismillahirrahmanirrahim. Dear students, dear learners, how are you? I hope all are very well by the grace of Almighty Allah. Dear students, dear learners, হাজির হয়েছি তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে। ডিয়ার স্টুডেন্ট, আমি বরাবরের মতো অ্যাসাইনমেন্ট কীভাবে তৈরি করবে, কভার পেজ কীভাবে সাজাবে এবং উত্তর কীভাবে দিবে, উত্তর সহ আমি অ্যাসাইনমেন্ট তৈরি করি। ডিয়ার স্টুডেন্টস, তাছাড়া চতুর্থ সপ্তাহে কী কী সাবজেক্ট অ্যাসাইনমেন্ট থাকছে এই সব কিছুই জানতে আমার চ্যানেলের সাথে থাকুন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা দেখি কিভাবে অ্যাসাইনমেন্টের খাতা সাজাবেন, তৈরি করবেন, আমরা সেটা দেখব। কোথায় প্রশ্ন উত্তর পাবেন সেটাও দেখব, কীভাবে প্রশ্ন উত্তর দেবেন সেটাও দেখব। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা থার্ড উইক অ্যাসাইনমেন্ট শুরু করতে যাচ্ছি। আমাদের ক্লাস 8-এর জন্য আমরা অ্যাসাইনমেন্ট তৈরি করব। ক্লাস 8-এ আমাদের তৃতীয় সপ্তাহে থাকছে ইংরেজি, গণিত, কৃষি শিক্ষা। এই 3 সাবজেক্টের অ্যাসাইনমেন্ট আমরা তৈরি করব উত্তর সহ। ডিয়ার স্টুডেন্টস, তাহলে প্রথম হচ্ছে ইংরেজি আমরা দেখতেছি এখানে বৃত্তাকার সার্কেলের ভিতরে আমরা 3টি প্রশ্নের ক্যাটাগরি দেখতেছি। প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের লেসন 4 থেকে কার্তিক প্রামাণিক নামক একটি গল্প। এই কার্তিক প্রামাণিক একজন হেয়ার ড্রেসার ছিলেন। তার কাজের অনুপ্রেরণা আমাদের জন্য কি? তুমি কি মনে করো এই কার্তিক প্রামাণিক আমাদের অনুপ্রেরণা? আর তুমি কেন মনে করো? এটার উপর তোমাকে একটি প্যারাগ্রাফ লিখতে হবে। ডিয়ার স্টুডেন্ট, তারপরে আমরা দেখতেছি লেসন 7-এ ট্রুথফুল ডাব, তার মানে হচ্ছে একজন সত্যবাদী গুগু। ডিয়ার স্টুডেন্ট, এটা প্রশ্ন করেছে হোয়াই ডু ইউ থিঙ্ক, কেন তুমি মনে করো যে দ্য টাইটেল ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য স্টোরি দ্য ট্রুথফুল ডাব। এই লেখাটি, এই ট্রুথফুল ডাব লেখাটি কেন যথার্থ হয়েছে গল্পের জন্য, তুমি এটা ব্যাখ্যা দিবে। ডিয়ার স্টুডেন্টস, তারপর আমরা দেখেছি লেসন 4-এ রিভার জিপসিস ইন বাংলাদেশের বেদেদের নিয়ে তোমাদের কি লিখতে দিয়েছি দেখি। ইমাজিন দ্যার ইজ এ বোট স্কুল, কল্পনা করো একটি নৌকা স্কুল ইন ইউর এরিয়া, তোমার এলাকায় আছে। টু টিচ রিভার জিপসি চিলড্রেন, নদীর বেদেদের ছেলে মেয়েদেরকে শেখাতে। রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট হাউ ইউ ক্যান হেল্প দ্য জিপসি চিলড্রেন উইথ লার্নিং, একটা প্যারাগ্রাফ লেখো কীভাবে তুমি তোমার বেদে ছেলে মেয়েদেরকে শেখাতে সাহায্য করো। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা বুঝে গেলাম প্রথম প্রশ্ন হচ্ছে কার্তিক প্রামাণিকের অনুপ্রেরণা আমাদের জন্য কেন, এটা কারণ লিখবে। তারপরে দ্য ট্রুথফুল ডাব, এই ট্রুথফুল ডাব সত্যবাদী যে গুগু, এই টাইটেলটি গল্পের কেন যথার্থ হয়েছে, কি যথার্থ হয়েছে এটা কারণ লিখবে। আর নিচে যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে নদী বেদে থাকে, তাদের ছেলে মেয়েদের জন্য একটা স্কুল তোমাদের এলাকায় আছে, ওই স্কুলটা নদীতে থাকে বা নৌকার উপর একটা স্কুল। এখন নৌকার উপর যে স্কুলটা আছে ওই স্কুলে তুমি কিভাবে সাহায্য করতে পারো সেই সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখবে। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা পেয়ে গেছি প্রশ্ন, এবার আমরা উত্তর। ডিয়ার স্টুডেন্ট, থার্ড উইক অ্যাসাইনমেন্ট আমরা দেখেছি কভার পেজ যেভাবে সাজাতে হবে সেটা হচ্ছে রিটেন কার্তিক প্রামাণিক ইন্সপিরেশন অ্যান্ড প্যারাগ্রাফ, অর্থ হচ্ছে কার্তিক প্রামাণিকের অনুপ্রেরণা এবং একটি প্যারাগ্রাফ লিখিত হলো। তারপরে তোমরা বিদ্যালয়ের নাম লিখবে, ছাত্রছাত্রীর নাম লিখবে, বিষয় লিখবে, ডিরেকশন শ্রেণী লিখবে, তোমার রোল নাম্বার লিখবে, তারপরে শাখা লিখবে, তারপরে তারিখ, তারপরে অতি উত্তম, ভালো, অগ্রগতি প্রয়োজন। এই লাইনটি তোমরা লিখে গেলে চলবে, না লিখলেও সমস্যা নেই, কারণ এটা টিচারের লেখার দায়িত্ব। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা ফার্স্ট প্রশ্ন আমাদের হোমওয়ার্ক ছিল কার্তিক প্রামাণিক হচ্ছে একটি অনুপ্রেরণা আমাদের জন্য, তুমি কি মনে করো একটি অনুপ্রেরণা, কেন না? ডিয়ার স্টুডেন্টস, এই প্রশ্নটির উত্তর তোমাকে অবশ্যই লিখতে হবে, তাই তোমাদের সুবিধার্থে আমি নিজেই লিখে দিয়েছি। ডিয়ার স্টুডেন্টস, এখানে লেখা হচ্ছে ইয়েস আই এগ্রি, হ্যাঁ আমি একমত যে কার্তিক প্রামাণিক ইজ অ্যান ইন্সপিরেশন ফর আস, আমাদের জন্য অনুপ্রেরণা, কারণ হি টিচেস আস হাউ টু লাভ আর এনভায়রনমেন্ট, সে আমাদের শিক্ষা দিয়েছে কীভাবে আমাদের পরিবেশকে ভালোবাসতে হয়। হি অলসো টিচেস আস, সে আরও শিক্ষা দেয় কীভাবে লিভ
এ সিগনেচার ইন এ নেচার, প্রকৃতি কীভাবে স্বাক্ষর রেখে যেতে হয় তিনি আমাদেরকে শিখিয়েছেন। হিজ এ গ্রেট নেচার লাভার, তিনি ছিলেন একজন মহৎ প্রকৃতি প্রেমিক। ইনস্পাইট বিং এ হেয়ার ড্রেসার, একজন হেয়ার ড্রেসার হওয়া সত্ত্বেও হি ওয়ার্ক হার্ড টু প্লান্ট ট্রিজ, গাছপালা রোপণ করে সে কঠোর পরিশ্রম করেছিল। হি নোজ দ্যাট হি ক্যান আর্ন ব্লেসিং অফ গড, সে জানে কীভাবে আল্লাহর আশীর্বাদ অর্জন করতে হয় বাই প্লান্টিং ট্রিজ। বিসাইড ট্রিজ গিভস আস অক্সিজেন, শেড অ্যান্ড উড, গাছ আমাদেরকে অক্সিজেন দেয়, ছায়া দেয়, কাঠ দেয়। সো তাই কার্তিক পুরাণ ইজ অ্যান ইন্সপাইরেশন ফর আস, কার্তিক পুরাণ হচ্ছে আমাদের জন্য একটা অনুপ্রেরণা। এটা আমরা বুঝিয়ে দিয়েছি আমাদের লেখার মাধ্যমে। ডিয়ার স্টুডেন্ট, তুমি ইচ্ছে করলে ভিন্নভাবে লিখতে পারো, কারণ অবশ্যই তুমি ভিন্নভাবে লিখতে হবে, কারণ একই লেখা দুইজন স্টুডেন্ট তিনজন স্টুডেন্ট লিখতে পারবে না, কারণ প্রত্যেকটা ব্যক্তিগতভাবে আলাদা আলাদা লেখা হতে হবে। তাছাড়া আমি এখানে লিখে দিয়েছি, তোমরা এটা অনুসরণ করে তোমরা লিখতে পারো। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা 3 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। এটা ইউনিটি 5 লেসন 7-এ আমরা দেখছি যে কেন ট্রুথফুল ডাব সত্যবাদী গুগুর এই টাইটেলটি অ্যাপ্রোপ্রিয়েট। ডিয়ার স্টুডেন্টস, এই টাইটেলটি কেন অ্যাপ্রোপ্রিয়েট আমি এখানে উত্তর দেওয়ার চেষ্টা করেছি। উত্তরটা হবে আই থিঙ্ক, আমি মনে করি দ্যাট দ্য টাইটেল ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য স্টোরি দ্য ট্রুথফুল ডাব। এই ট্রুথফুল সত্যবাদী গুগুর জন্য গল্পটির টাইটেলটা যথার্থ, বিকজ কারণ দ্য ডাব ওয়াজ রাইট, এখানে গুগু সঠিক ছিল। দ্য ডাব ডিড নট ওয়ান্ট টু ডু ফলস প্রেজ লাইক হিজ ফ্রেন্ড ব্যাট, গুগু চায় না মিথ্যা প্রশংসা করতে তার বন্ধু বাদরের মতো। He said, Master Owl, thank you very much for the shelter you have given me. Thank you for the food you offered me. সে বলল, মাস্টার মালিক পেঁচা, থ্যাংক ইউ, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি যে আমাকে আশ্রয় দিয়েছ। থ্যাংক ইউ তোমার খাবারের জন্য যা তুমি আমাকে দিয়েছ। ইট ইজ এ রিয়াল ওয়ার্ড, এটাই প্রকৃত কথা, এটাই প্রকৃত বিষয়। এর চেয়ে বেশি কিছু বলা সমীচীন নয়। সো উই শুড নট লাইক প্ল্যাটারি, তাই আমাদের তোষামত করা উচিত নয়, আমাদের কাউকে তোষামত করা উচিত নয়, সেটা আমাদের গুগু বুঝিয়ে দিয়েছে। তাই দ্য ট্রুথফুল ডাব এটি হচ্ছে কারেক্ট যথার্থ টাইটেল। এটা যথার্থ টাইটেল হয়েছে কারণ স্পষ্টবাদী মানুষই আমাদের সমাজের জন্য প্রয়োজন। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা এখন দেখতেছি কোশ্চেন 3 নম্বর কোশ্চেন আমরা দেখতেছি। 3 নম্বর কোশ্চেনটা আমি সরাসরি বইতে পেয়ে গেছি, 87 পেজের আমরা দেখতেছি। এই প্রশ্নটা হুবহু একই প্রশ্ন, একদম সেম কোশ্চেন। তাহলে আমরা এই 2 নম্বর প্রশ্নের উত্তরটা দিয়ে দিলে আমাদের 3 নম্বর প্রশ্ন হয়ে যাবে। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা পেয়ে গেছি আমাদের ইংরেজি এই অ্যাসাইনমেন্টের সলিউশন বা সমাধান। ডিয়ার স্টুডেন্ট, আমরা এখন তাহলে নেক্সট সাবজেক্ট চলে যাচ্ছি। নেক্সট সাবজেক্ট হচ্ছে গণিত। গণিত হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট। গণিত দিয়ে কিন্তু একজন স্টুডেন্টকে মূল্যায়ন করা, তাই গণিতের সমাধান সঠিকভাবে করা উচিত। ডিয়ার স্টুডেন্টস, আমি চেষ্টা করছি সবগুলো প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়ার জন্য, তোমরা অনুসরণ করতে পারো। ডিয়ার স্টুডেন্টস, এখানে আমরা দেখতেছি প্রশ্নের ক্যাটাগরি 2টা অংশ। প্রশ্ন 1 একটা হচ্ছে শুধু এই ক আর খ, আর চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমাদের ক, খ, গ, ঘ, উ এই 5টি প্রশ্ন রয়েছে। ডিয়ার স্টুডেন্ট, আমি দেখানোর চেষ্টা করছি সবগুলোই সমাধান। তাহলে দেখা যাক, প্রথমটা হচ্ছে ডিয়ার স্টুডেন্ট, প্রথম অঙ্ক দেখার আগে আমাদের গণিতে অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে সঞ্চয় স্কিমের ক্ষেত্রে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। ডিয়ার স্টুডেন্ট, তারপর ছাত্রছাত্রীর নাম লিখবে, বিষয় লিখবে, রোল নাম্বার লিখবে, শাখা লিখবে, শ্রেণী লিখবে, তারিখ লিখবে। তারিখটা 14 তারিখ হওয়ার কথা, তোমাদের বিদ্যালয়ে যে তারিখ দিতে বলে সেই তারিখ দিবে, অথবা 14 তারিখ দিলে ভালো হয়। ডিয়ার স্টুডেন্টস, তাহলে মন্তব্য অতি উত্তম, উত্তম ভালো, এই লাইনটি থাকলে ভালো, না থাকলে সমস্যা নেই। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা ক নম্বর অঙ্কটা এখানে আমি করে দিয়েছি। ক নম্বর, সঞ্চয় স্কিমের নির্দিষ্ট সময়কাল 3 বছর পর মুনাফার পরিমাণ কত? ডিয়ার স্টুডেন্ট, আমরা মুনাফা বের করতে আই জানি, ফি এন আর, ফি এখানে মূলধন, এন্ড এখানে সময়, আর হচ্ছে হার। আমরা যখন মানটা তারা দেওয়া আছে, ফি 15,000, এন 3 বছর, আর হচ্ছে 9%। ডিয়ার স্টুডেন্ট, যেহেতু প্রশ্ন দেওয়া আছে তাই আমি সরাসরি করে নিয়েছি, আমাদের উত্তরটা হয় 4,050 টাকা। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা এটার উত্তর হচ্ছে 4,050 টাকা। তোমরা যদি সাজিয়ে লিখতে চাও আরও লিখতে পারো,
প্রশ্নে দেওয়া ফি লিখতে পারো, তোমরা লিখতে পারো দেওয়া আছে ফি সমান সমান 15,000 টাকা, এন সমান 3 বছর, আর সমান n%, এটা লিখে আমরা জানি লিখে আই লিখে PNR উঠিয়ে অঙ্কটি করতে পারো। স্টুডেন্ট, তারপরে আমি 6 নম্বর অঙ্কটা করে দিয়েছি। 6 নম্বর হচ্ছে মুনাফা এবং আসল। এ দি বোঝায়, ফি দি মূলধন বোঝায়, আই দি ইন্টারেস্ট বোঝায়। তাহলে এ সমান ফি প্লাস আই আমাদেরকে বের করার জন্য বলছে, মানে এ দিয়ে আমাদের অঙ্ক করার জন্য বলছে। এ দি বোঝায় এখানে মূলধনও থাকবে মুনাফাও থাকবে, স্টুডেন্ট মূলধনও থাকবে মুনাফাও থাকবে। স্টুডেন্ট, তাহলে মূলধন আমরা পি, আর ইন্টারেস্ট বাইর করার জন্য আমরা আগে আই দিয়ে যে সূত্রটা লিখেছি আমরা সূত্র লিখেছি। আমি জাস্ট ফি স্থানে ফির মান বসিয়েছি 15,000, আবার ফি স্থানে 15,000 বসিয়েছি, এন এর মান 3, তারপরে আর এর মান আমরা জানি 9% লেখা আছে, তাহলে 100/9। 0 আমি যখন কাটা দিলাম আমাদের যা থাকতেছে তা আমরা 150 গুণ 3 গুণ 9 দেওয়ার পরে 4050 হয়েছে। আর 4050 লগে 1500 যখন আমরা যোগ দিয়েছি আমাদের 19,050 টাকা হয়েছে। তাহলে আমরা 6 নম্বর উত্তর পেয়ে গেছি। তোমরা সাজিয়ে লেখার জন্য দেওয়া আছে ফি সমান 15,000, এন সমান 3 বছর, আর সমান 9% লিখতে পারো। স্টুডেন্ট, তাহলে আমরা এবার চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে ওই প্রশ্নে চলে যাচ্ছি। ওই প্রশ্নে ক নম্বর হচ্ছে প্রথম বছরান্ত চক্রবৃদ্ধি মূলধন সূত্র সহ। আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফার বা মূলধনের সূত্র হচ্ছে ফি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এটা হচ্ছে আমাদের সূত্র। তা আমি সূত্র ফির মান আমরা জানি 15,000, 1 জায়গায় 1 বসিয়েছি, আর এর মান হচ্ছে 100/9 বসিয়েছি। তারপরে এন, এখানে 1 বছরান্ত যেহেতু তাহলে আমরা এন এর মান 1 ধরলাম, 1 বসালাম। কোনো কিছুর উপরে যদি পাওয়ার এন থাকে 1 থাকে তাহলে এটার কোনো পরিবর্তন হবে না, আমরা পরিবর্তন করি না যেভাবে আছে। তারপরে 100 আমরা যখন লসাগু করলাম 100 না হলো উপরে আর নিচে হলো 100, তাই 2টা 0 কাটা দিলে আমাদের যা থাকে সবগুলো গুণ হবে। গুণ হওয়ার পরে আমরা এখানে দেখতেছি 16,350 টাকা। স্টুডেন্ট, তাহলে 2 বছরান্তে, তাহলে উপরটার মতো 2 বছরান্তে শুধু এন এর উপরে 2 হবে। 2 পরে অঙ্কটা এইভাবে আমরা আগের মতোই করেছি। আমরা এখানে দেখতেছি 2 বছর পরে সুদে আসলে আমাদের আসতেছে 17,821 টাকা 50 পয়সা। স্টুডেন্ট, তাহলে এটা হচ্ছে উত্তর। স্টুডেন্ট, তাহলে আমরা এবার চলে যাচ্ছি গ নম্বর উত্তর বের করার জন্য। স্টুডেন্ট, গ নম্বর উত্তর আমরা বের করার জন্য আমরা এখানে 3 বছর আছে, আমরা 3 বসিয়েছি এন এর স্থানে। 3 বসিয়ে আমরা 3 বছরের আসল এবং মুনাফা বের করেছি 19,425.435 টাকা। স্টুডেন্ট, তারপরে ঘ নাম্বার নির্দিষ্ট সময় পর 3 বছর মুনাফা বৃদ্ধি চক্রবৃদ্ধির মুনাফা। স্টুডেন্ট, শুধু মুনাফা চেয়েছে, চক্রবৃদ্ধির মুনাফা। স্টুডেন্ট, কত বছর? 3 বছর পরে। আমরা একটু আগে 3 বছর পরে আসল এবং মুনাফা পেয়ে গেছি এখানে। তাহলে আসল এবং মুনাফা যখন এখানে আমরা পেয়েছি তখন এখানে আমরা শুধু মূলধনটা বাদ দিলে আমরা চক্রবৃদ্ধি মুনাফাটা পেয়ে যাব। যখন আমরা 19,425 টাকা 25.735 থেকে 15,000 টাকা মাইনাস করেছি তাহলে আমরা চক্রবৃদ্ধির মুনাফাটা পেয়ে গেছি। ডিয়ার স্টুডেন্ট, ডিয়ার লার্ন, এখন আমরা নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি। ডিয়ার স্টুডেন্ট, নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের কু নাম্বার বলতেছে যে নির্দিষ্ট সময়কাল 3 বছর পরে সরল মুনাফা চক্রবৃদ্ধির মুনাফা পার্থক্য নির্ণয় করা। ডিয়ার স্টুডেন্ট, সরল মুনাফা, আমরা সরল মুনাফা প্রথম যে মুনাফাটা বের করেছিলাম 4,050 টাকা, এটা হচ্ছে সরল মুনাফা। আর চক্রবৃদ্ধির মুনাফা একটু আগে আমরা যেটা পেয়েছিলাম 4,425 টাকা যে একটু আগে বের করেছিলাম, আর সরল মুনাফা আমরা প্রথম বের করেছিলাম। তাহলে চক্রবৃদ্ধির মুনাফা থেকে সরল মুনাফা যদি আমরা মাইনাস করি এটা হচ্ছে এটা পার্থক্য। তাহলে আমরা পার্থক্য পেয়ে গেছি 375.435 টাকা। স্টুডেন্ট, তোমাকে দেখে প্রশ্ন করেছে সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে কোন মুনাফা পদ্ধতি সুবিধাজনক বলে তুমি মনে করো। স্টুডেন্ট, আমরা চক্রবৃদ্ধি মুনাফা পদ্ধতি সুবিধাজনক বলে আমি মনে করি, তুমি এই কথাটা লিখে দেবে। তাহলে ডিয়ার স্টুডেন্ট, আমরা খুব সহজে সুন্দরভাবে দেখেছি অঙ্কগুলোর সমাধান কীভাবে দিতে হবে, কীভাবে দিবে। ডিয়ার স্টুডেন্ট, তাহলে অঙ্কের আরেকটা অংশ আছে, আমরা আরেকটা অংশ দেখে নিই। আরেকটা অংশ আমরা দেখেছি এখানে পরিমাপের উপরে কিছু অঙ্ক এসেছে। আমরা 5 নম্বর 6 নম্বর অঙ্কটা 10 একর কত বর্গ মিটার। ডিয়ার স্টুডেন্ট, 10 একর আমরা জানি 1 একর হচ্ছে 4,046.86 বর্গ মিটার। তাহলে 1 একর যদি এটা হয় 10 একর কত হবে? 10 দ্বিগুণ দিলে আমরা এটা আনসারটা পেয়ে যাব। আমরা 10 দ্বিগুণ দিয়েছি, পেয়ে গেছি আমাদের
468.6 বর্গ মিটার। ডিস্টেন্স তাহলে এটা হচ্ছে আমাদের 5 নম্বর উত্তর। 6 নম্বর উত্তর 160 সেন্টিমিটার কত ইঞ্চি? ডিস্টেন্স 160 সেন্টিমিটার, যদি 100 সেন্টিমিটারে 1 মিটার, 160 সেন্টিমিটার 1.60 মিটার, তাহলে আমাদের উত্তর লেখার জন্য আমরা লিখবো 1 মিটার দশমিক কত ইঞ্চি? 39.37 ইঞ্চি। তাহলে 1.60 মিটার কত ইঞ্চি হবে? আমাদের 62.99 ইঞ্চি হবে। আমরা গুণ দিলে পেয়ে যাব ডিস্টেন্স। তাহলে আমরা এই অঙ্কের এই সমাধানটা দেখানোর চেষ্টা করেছি। ডিস্টেন্স তাহলে আমরা দেখি নেক্সট কোন অঙ্ক থাকছে। 3 নম্বর আমরা দেখছি 1 মিটার কাকে বলে? ডিস্টেন্স 100 সেন্টিমিটার পরিমাপকে 1 মিটার বলে। 100 সেন্টিমিটার পরিমাপকে আমরা 1 মিটার বলি। তারপরে 4 নম্বর প্রশ্ন রেখেছে অধিক পরিমাণ বস্তুর ওজন পরিমাপের জন্য ব্যবহৃত মেট্রিক পদ্ধতির দুটি এককের নাম লেখো। অধিক পরিমাণ বস্তু ওজন পরিমাপের জন্য যে একক দুটি ব্যবহার হয়, একটা হচ্ছে কুইন্টাল আর একটা হচ্ছে মেট্রিক টন। ডিস্টেন্স এই দুটি লিখলে তোমার 4 নম্বর উত্তর হয়ে যাবে। ডিস্টেন্স অঙ্কের সবগুলো অঙ্কের সমাধান দেখার চেষ্টা করেছি। ডিস্টেন্স শুধু একটি অঙ্ক রয়ে গেছে, এটা তোমরা বইতে দেখলে পারবে, খুবই সহজ। ডিস্টেন্স তাহলে আমরা নেক্সট সাবজেক্টে চলে যাচ্ছি। নেক্সট সাবজেক্ট হচ্ছে আমাদের কৃষিশিক্ষা। ডিস্টেন্স কৃষিশিক্ষা আমাদের এখানে প্রশ্ন, এখানেও ক্যাটাগরি দুটি প্রশ্নের ক্যাটাগরি আছে। 1 নম্বরে আমাদের দুটি প্রশ্ন, আবার 2 নম্বরেও দুটি প্রশ্ন। ডিস্টেন্স আমরা দেখি কিভাবে প্রশ্নগুলোতে দেওয়া যায়। ডিস্টেন্স তার আগে আমরা কভার পেজ কীভাবে সাজাবো সেটা দেখব। ডিস্টেন্স তাহলে আমরা কভার পেজে কী লিখবো? বাংলাদেশ কৃষি আন্তর্জাতিক প্রেক্ষাপট ও ধান চাষে গুটি ইউরিয়া ব্যবহার সুবিধা। ডিস্টেন্স হচ্ছে এটা হেডলাইন বা শিরোনাম। ডিস্টেন্স তারপর বিদ্যালয়ের নাম লিখবে, ছাত্রছাত্রীর নাম লিখবে, তোমাদের নাম লিখবে, বিষয়, তারপরে শ্রেণী লিখবে, তারপরে তারিখ লিখবে, তারপর মন্তব্যে কলাম লিখলে ভালো, না লিখলে সমস্যা নেই। ডিস্টেন্স তাহলে আমাদের প্রথম প্রশ্ন কি ছিল? জিএম ফসল বলতে কি বোঝায়? ডিস্টেন্স জিএম ফসল বলতে কি বোঝায়? এটা হচ্ছে, এটা বইতে নেই, আমি এখানে লিখে দিয়েছি। ডিস্টেন্স জিএম হচ্ছে জিন প্রকৌশল বা জিএম প্রযুক্তি হচ্ছে এক ধরনের বৈজ্ঞানিক পদ্ধতি যার মাধ্যমে বিজ্ঞানের এক জীবের জিন অন্য জীবের স্থাপন অথবা কোনো জীবের জিনগত তথ্য পরিবর্তন করাকে জিএম ফসল বলে। পরিবর্তন করাকে জিএম ফসল বলে। আমরা জিএম এর মাধ্যমে বা জিএম পদ্ধতির মাধ্যমে যেই ফসল উৎপাদন করি এটাকে জিএম ফসল বলে। তাহলে আমি উত্তরটা লিখে দিয়েছি। ডিস্টেন্স তাহলে আমরা দ্বিতীয় খ নম্বরের উত্তরটা আমরা বইতে পেয়ে গেছি। বাংলাদেশ ও ভিয়েতনামের কৃষি তুলনা করো। বাংলাদেশ ভিয়েতনামের কৃষি তুলনা আমরা বইতে পেয়ে গেছি। বইয়ের এই অংশটুকু লিখলে হয়ে যাবে। ডিস্টেন্স তারপরে আমরা পেয়েছি গ্রিনহাউস কৌশল বাস্তবায়নের শর্তগুলি লিখো। ডিয়ার স্টুডেন্ট, গ্রিনহাউস কৌশল বাস্তবায়নের শর্তগুলি হচ্ছে ফসল উৎপাদনের কৃত্রিম পরিবেশ সৃষ্টি, আরও অনেকগুলো আছে। আমরা 11, 12, 13 পেজে দেখছি, ওখান থেকে তোমরা এই শর্তগুলি লিখলে হয়ে যাবে। 2 নম্বরের ক আমরা এই বইতে 11, 12, 13 পেজে দেখেছি, 13 পেজ থেকে লিখলে হয়ে যাবে। তারপর হচ্ছে দানাদার ইউরিয়া পরিবর্তন গুটি ইউরিয়া ব্যবহার সুবিধাজনক ব্যাখ্যা করো। সুবিধাজনক ব্যাখ্যা করো। ডিস্টেন্স আমরা সুবিধাজনক ব্যাখ্যা করার জন্য গুটি ইউরিয়া প্রয়োজনীয়তা আর গুটি ইউরিয়া ব্যবহার সুবিধা, প্রয়োজনীয়তা সুবিধা দুটি তোমাকে লিখতে হবে। দানাদার ইউরিয়া পরিবর্তে গুটি ইউরিয়া ব্যবহার সুবিধাজনক ব্যাখ্যা করো। এই ব্যাখ্যা করার জন্য আমাদের সুবিধা লিখতে হবে, প্রয়োজনীয়তা লিখতে হবে। ডিস্টেন্স এর সুবিধা প্রয়োজনীয়তা লিখে আমাদের 2 নংয়ের খ নম্বর উত্তর হয়ে যাবে। ডিস্টেন্স আমি কৃষিশিক্ষক একদম সম্পূর্ণ সমাধান সহ দেখিয়েছি, তোমরা কীভাবে অ্যাসাইনমেন্ট তৈরি করবে। ডিস্টেন্স তাহলে প্রতি সপ্তাহে অ্যাসাইনমেন্ট পেতে হলে আমার চ্যানেলের সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন। আর নেক্সট উইক অ্যাসাইনমেন্ট কী কী থাকছে, আমাদের নেক্সট উইক অথবা 4th বা 4th সপ্তাহে আমাদের অ্যাসাইনমেন্ট থাকছে ইংরেজি, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। ইংরেজি, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অ্যাসাইনমেন্ট পেতে হলে আমার চ্যানেলের সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন এবং সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।